সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের আজকে দুইজন অতিথি, দুজনই রাজনীতির সঙ্গে সম্পর্কিত, শুধু না, রাজনীতি তারা নিয়ন্ত্রণ করেন। রাজনীতিবিদ সাইফুল হক, সবাই তাকে চেনেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। সাইফুল ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ। এবার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং চেয়ারম্যান ERI এবং বিএনপি নেতা ডক্টর আনম এহসানুল হক মিলন, ধন্যবাদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। রাজনীতির মানুষ আপনারা দুজনই। রাজনীতি কোন পথে? তো আমার মনে হয় আমি বাম দিক থেকে আসি, যেহেতু আজকে বামপন্থী একজনকে আমরা পেয়েছি, সেই জন্য আগে সাইফুল ভাই সেটা বলছেন। যাই, যেটা বলছিলাম মোটা দাগে, সেটা হচ্ছে রাজনীতি কোন পথে। কারণ এটা আমি আরেকটু বলে দিই যে 2025 হয়তো সামনে নির্বাচন, আমরা নিয়ে কথা বলছি, আর প্রেক্ষাপট ভিন্ন। 2024-এ প্রেক্ষাপটটা পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের। বাংলাদেশ 15.5 বছর বা 16 বছর চলছিল এক নিয়মে, এক আইনে, এক কথায়, এক ব্যক্তির শাসন ছিল। সেই অবস্থা থেকে এবারে নতুন শাসন আসতে যাচ্ছে, শাসনে এসে গেছে বলা যাবে না আর কি। তো এই অবস্থায় রাজনীতি কোন পথে? আপনাকে ধন্যবাদ মতি ভাই। আপনার অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমি প্রথম। আমি জানি, আমার বলতে আমি ভুল করে বললাম, আমার বলা উচিত ছিল। সেজন্য শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আমি আপনার অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছি। জি, প্রিয়ভাজন ডক্টর এহসানুল হক মিলন, তিনি আমার একজন প্রিয় মানুষ, তাকেও আমি শুভেচ্ছা জানাই। দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকেও সালাম এবং শুভেচ্ছা। যেটা আপনি উল্লেখ করছিলেন, রাজনীতি কোন পথে। রাজনীতি মানুষ আশা করছে যে এবছর বা এবছরের শেষ দিকের কাছাকাছি সময়ে, আমাদের 16 বছর ধরে মানুষ যে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে, মানুষ ভোট দিতে পারবে, পছন্দের দল বা প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। বাংলাদেশ, যেটা আপনি উল্লেখ করছিলেন, এক দল, এক ব্যক্তি, একটা কর্তৃত্ববাদী শাসন, সেই জায়গা থেকে বেরিয়ে এসে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা পার্লামেন্ট গঠন করবেন, সরকার গঠন করবেন, এবং বাংলাদেশ এটা পপুলার ম্যান্ডেটের মধ্য দিয়ে গঠিত পার্লামেন্ট এবং সরকারের নেতৃত্বে বাংলাদেশ সামনে হাঁটবে। এটাই স্বাভাবিক প্রত্যাশা, এভাবে এটাই স্বাভাবিক চাওয়া। এই সরকারেরও সবচেয়ে বড় এজেন্ডা হওয়া উচিত এখন এটাই, যেটা আমরা বারবার বলবার চেষ্টা করছি। আর সাধারণভাবে সরকার প্রধান প্রফেসর ইউনূস, তিনি তো এই লক্ষ্যে কাজ করছেন বলে আমরা নিশ্চয়ই বিশ্বাস করি, বিশ্বাস করতে চাই। আর তিনি যেটা একাধিকবার বলেছেন, তিনি ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন তারা অনুষ্ঠানে উদ্যোগ গ্রহণ করবেন। সেই লক্ষ্যে গতকাল আমরা আমাদের পার্টি থেকে নির্বাচন কমিশনের সাথে গতবার আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম। গতকালকে আমাদের বেশ লম্বা মিটিং হলো, প্রায় 2 ঘন্টার। নির্বাচন কমিশন চুম্বকে যেটা বললেন, তাদের এক ধরনের প্রস্তুতি তাদের আছে। ডিসেম্বরকে লক্ষ্য নিয়ে তারা তাদের যাবতীয় প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। একজন কমিশনার নির্দিষ্ট করে বললেন, আমাদেরকে যাতে কোনোভাবেই অভিযুক্ত না করে যে আমরা নির্বাচনের জন্য আমরা প্রস্তুত নই, ফলে আমরা আমাদের দিক থেকে একটা টোটাল প্রস্তুতি এটা আমরা অব্যাহত রাখছি। রাজনৈতিক দল, জনগণ সরকারের সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই তারা সুনির্দিষ্ট তারিখ সূচি, এটা হয়তো নিশ্চয়ই পরে নির্ধারিত হবে। আর সংস্কার, ফলে নির্বাচন কমিশন এক ধরনের প্রস্তুতি আছে। জাতীয় ঐক্যমত কমিশনের যে তৎপরতা, তাদের সঙ্গে আমরা ইতিমধ্যে আমাদের বক্তব্য জমা দিয়েছি। 29 তারিখ আমাদের পার্টির সাথে ঐক্যমত কমিশনের বৈঠক আছে, এবং ইতিমধ্যে বিএনপির সঙ্গে 3 দফা তাদের বৈঠক হলো। আর সামগ্রিকভাবে আমি মনে করি তারা যদি তাদের কাজের গতিটা বাড়াতে পারেন, কোনোভাবেই 1.5 থেকে 2 মাসের বেশি কোনোভাবেই লাগার কথা না। তার মানে মে জুন মাঝামাঝির মধ্যে সমগ্র কাজটা সম্পন্ন করা সম্ভব। কাজটা কি? যেখানে দলগুলো ন্যূনতম একমত হবে, তার উপরে একটা সমঝোতা হবে, সনদ আমরা স্বাক্ষর করব। এরপরে থাকে প্রশাসন, অন্যান্য একটা প্রস্তুতিমূলক কাজ। আমি বিশেষ করে সরকারে যদি সদিচ্ছা কাজ করে, ডিসেম্বরে বিএনপি বা অধিকাংশ রাজনৈতিক দল যেটা বলছেন নির্বাচনের কথা, সেটা তো সম্ভব, এমনকি এগিয়ে আনাও সম্ভব। এটা নির্ভর করে সরকার রাজনৈতিক সিদ্ধান্তের উপরে, সদিচ্ছার উপরে।
তারা তাদের কাজের গতিটা যদি বাড়িয়ে তুলতে চান। কিন্তু এর মধ্যে বেশ কিছু উদ্বেগজনক বিষয় আমি লক্ষ্য করেছি। যেমন লক্ষ্য করলাম গতকালকে, আজকে তো মানে দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি দায়িত্বে আছেন তিনি বলছেন আর কোনো মব সন্ত্রাস আমরা বরদাস্ত করব না। তার মানে এতদিন ধরে ওনারা মব সন্ত্রাস ওনারা বরদাস্ত করে এসছেন, ওনারা মব সন্ত্রাস হতে দিয়েছেন, এবং মানুষ অধিকাংশ ক্ষেত্রে দেখছে কোথাও প্রত্যক্ষভাবে কোথাও পরোক্ষভাবে ঘটনাগুলো ঘটতে দেওয়া হয়েছে। আপনি 5ই আগস্টের পরে অভ্যুত্থানের তখন একটা স্বতঃস্ফূর্ততা, মানুষের আবেগ, একটা শোধ প্রতিশোধের বিষয় থাকে, কিন্তু এর পরবর্তী মাসগুলোতে 8 মাস পার হয়ে যাবার পরও এখন আপনি কখনো বিপ্লবের নাম করে, কখনো অভ্যুত্থানের নাম করে, কখনো আপনি আন্দোলনের নাম করে আপনি যখন তখন হামলে পড়ছেন, যাকে পছন্দ হচ্ছে না ঘেরাও করছেন, আক্রমণ করছেন, ধর্ণা দিচ্ছেন, মানে অফিসে যাচ্ছেন, অনেক কিছু আপনি পরিবর্তন করতে চান আপনার ইচ্ছা মতন। তার মানে এক ধরনের নৈরাজ্যকর একটা অবস্থা কিন্তু এখনো পর্যন্ত চলছে। যত দিন যাচ্ছে জিনিসটা বাড়ছে। গতকাল পরশুদিন আমাদের অফিসে 2-3টা গ্রুপ এসেছিল এবং তারা এই যে আওয়ামী লীগের এই যে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলগুলো চলছে, তারা বলছেন যে এই ঝটিকা মিছিলগুলো তো পুলিশ যেভাবে প্রশাসন পুলিশ থেকে বাধা দেওয়ার কথা, যেভাবে প্রতিরোধ করার কথা, তারাই বলছেন যে অধিকাংশ ক্ষেত্রে আমরা কোনো কিছু দেখছি না। যত দিন যাচ্ছে ঢাকার বাইরে সংখ্যাটা বাড়ছে। তার মানে হচ্ছে যে, এবং মানুষের সন্দেহটা তৈরি হচ্ছে যে সরকারের ভেতরেই, কারণ ইতিমধ্যে আপনি জানেন আমি বহুবার বলেছি সরকারের তো একটা সরকার দেশ চালাচ্ছে না। প্রফেসর ইউনূসের একটা সরকার চলছে, ব্যুরোক্র্যাটদের একটা প্যারালেল গভর্নমেন্ট চলছে, ব্যুরোক্র্যাটদের মধ্যেও আবার নানা ভাগ বিভক্তি, আবার ছাত্র তরুণরা তারা তো সরকারেও আছেন, সরকারের বাইরেও আছেন, সরকারের ছত্রছায়ায় যারা দল গঠন করেছেন এবং তারাও একটা প্যারালেল গভর্নমেন্ট তাদের মতন করে তারা অব্যাহত রেখেছেন। ফলে একটা দেশে যদি এতগুলো সরকার যদি চলে, তাহলে আমি যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি সেজন্য, আর ইতিমধ্যে আপনি জানেন, যেটা বলে শেষ করি এই পর্যায়ে, আমাদের অভ্যুত্থানকে যারা মেনে নেয়নি, আমাদের এবারকারে যে আমাদের নতুন যে যাত্রা, ভারত থেকে শুরু করে বিজেপি বলি, ভারত বলি, যারা প্রতিনিয়ত চেষ্টা করছে একটা নাশকতা তৈরি করবার জন্য, একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করবার জন্য, তারা গোটা পরিস্থিতিকে কাজে লাগিয়ে, এবং এর মধ্যে সরকারের বিভিন্ন কথাবার্তায়, কেউ মনে করেন সরকারকে 5 বছর থাকতে হবে, কেউ মনে করেন তারা নাকি নির্বাচিত সরকার, এসব কথাবার্তার মধ্য দিয়ে মানুষ সরকারের উপরে আস্থাটা রাখতে পারছে না সত্যি সত্যি নির্বাচনটা হচ্ছে কিনা। ফলে আমরা আস্থাটা রাখতে চাই, কিন্তু সরকারের কাজে অনেকগুলো উদ্বেগ উৎকণ্ঠার কোনো বিষয় এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি। অনেক ধন্যবাদ। একটি নির্বাচনী কি রাজনীতি একটা দেশের জন্য? শুধু একটি নির্বাচন, এটাই কি রাজনীতি? ধন্যবাদ মতি ভাই, ধন্যবাদ আমাদের সাইফুল ভাই, বিজ্ঞ আলোচক, প্রবীণ রাজনীতিবিদ। হ্যাঁ, নির্বাচনী কি রাজনীতি? তার আগে প্রশ্ন করেছেন রাজনীতি কোন পথে। আমি বলবো রাজনীতি হচ্ছে আপনার ডানে আর আমার বামে। আপনি যদি কেন্দ্রবিন্দু হন, আপনার ডানে আমি রয়েছি আর আপনার বামে সাইফুল ভাই রয়েছেন, তো আমরা সেই জায়গাটি রাজনীতি নিতে চাই। রাজনীতি কোনো মধ্যপন্থা বলে আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন যেন কেন মনে হচ্ছে যে রাজনীতিকে মধ্যপন্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মধ্যপন্থা বলতে কি? এটা কি বিভাজিত রাজনীতি না বিভাজিত রাজনীতি না? এতদিন বিভাজিত রাজনীতি ছিল। আমরা ভেবেছিলাম এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বিভাজনহীন একটি রাজনীতি পাব, কিন্তু সেই জায়গাটাও আমরা দেখছি যে স্টেক হোল্ডার যারা, তারা এক পক্ষের দিকে যাচ্ছে, আর যারা স্টেক হোল্ডার না তারা অন্য পক্ষে যাচ্ছে। ধরুন কোনো এক সময় পুলিশ মন্ত্রী বলতো আমার পুলিশ, এই সমস্ত ঘটনা আপনি জানেন, বা মন্ত্রণালয়ে গেলে বলে আমার মন্ত্রণালয়, মনে যেন চিরজীবন আমরা সেখানে থেকে যাব। এই অভিজ্ঞতা রয়েছে এবং আপনি সারা জীবনেই দেখে আসছেন। ধরুন আজকের প্রেক্ষাপটে সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমি নির্বাচনেই আসছি, আপনার অনেক আলোচনা হচ্ছে। আপনি যখন ইলেকশন কমিশন যারা হয়েছে তারা জানে না, যদিও সাংবিধানিকভাবে 5 বছরের জন্য হয়েছে, এমনও তো হতে পারে 5 মাসও না। সেই ক্ষেত্রেও তারা দেখা যাচ্ছে তাদের স্টেকে যেখানে আঘাত হানছে সেটা তারা মানছে না। ঠিক এমনিভাবে আমি দেখছি যে বিএনপিকে বলা হচ্ছে বিএনপি এটা মানছে না, কিন্তু বিএনপি যেটা মানছে না সেটা বিএনপি না মেনে পারছে না। কিন্তু
একজন দায়িত্বে থাকা তিনি যদি বলেন যে এই সংস্কারে এই বিষয়গুলো, অর্থাৎ তাকে যেখানে জবাবদিহিতার সামনে যেতে হবে, ধরুন ইলেকশন কমিশনকে যে জায়গাটি থেকে তাকে জবাবদিহিতা দিতে হবে, ধরুন 2024 নির্বাচন সংবিধান মতো হয়নি বা জনগণের আশা প্রত্যাশা অনুযায়ী হয়নি বা নির্বাচনের ডেফিনেশন মতো হয়নি, যদিও তারা স্বলিখিত ডেফিনেশন সাবেক চিফ ইলেকশন কমিশন করেছেন, কিন্তু ওনাকে কোনো জবাবদিহিতার আওতায় আনা গিয়েছে? ওনাকে আমরা কোনো রকম দোষী সাব্যস্ত করতে পেরেছি? আমরা তা পারিনি। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন দেখবেন এই আলোচনায় তারা মানছে না, তাদের বিরুদ্ধে যেটা যাচ্ছে। ধরুন এরিয়া ডিমার্কেশন সম্বন্ধে যে কথাগুলি হচ্ছে সেটা নিয়ে তারা বলছে এটি আমাদের হাতেই থাকতে হবে, কিন্তু আমরা কি জানি না যে এই যে বিগত সময়ে যে এরিয়া বিন্যাস যেটা হয়েছিল সেই সময়ে ডক্টর হুদা, এটিএম শামসুল হুদা এবং শাকওয়াত হোসেন যিনি আজকে উপদেষ্টা হয়েছেন তার সময় হয়েছিল, এবং সুন্দর নকশা করেছিল কিভাবে আওয়ামী লীগকে কোন আসনে আপনার নতুনভাবে এরিয়া করে তাদেরকে নির্বাচিত করা যায়। এই পরিকল্পনাগুলো আমরা দেখেছি। আপনি যদি এই নির্বাচন কমিশনের কথা বলেন, তারাও বলবে তাদের বিরুদ্ধে যারা যাচ্ছে মানছি না, বা আপনি জনপ্রশাসনের কথা বলবেন, মুহিত চৌধুরীর মতো একজন অভিজ্ঞ লোক যদি তিনি বলেন সেটাও মানবেন না। নির্বাচন কমিশনে একজন এডিশনাল সেক্রেটারি এই কমিটিতে রয়েছিল, সংস্কার কমিটিতে রয়েছিলেন, তিনি বহুদিন চাকরি করেছেন। তিনার চাকরির অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পেরেছেন কোথায় কোথায় তারা এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তাদের সুবিধা কোথায় নেয়, সেই জায়গাগুলি কিন্তু তিনি সুনিশ্চিত করেছিলেন, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে নির্বাচন কমিশন মানছে না। মোটা দাগে আমি বলতে চাচ্ছি যে এই সকল প্রশ্নের উত্তর আমরা সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে নির্বাচনে আমরা এটা করতে যাচ্ছি। বিএনপি এখানে কিছু কিছু জায়গায় একটু আপত্তি তুলেছে, কিন্তু আমরা সকল দলের সাথে বসে জাতীয় ঐক্যের একটি সনদ তৈরি করতে পারি এবং যেটা নির্বাচিত সরকার সেই সমাধানগুলো সমাধান করতে পারে। তাহলে আমার এই এতক্ষণের বক্তব্যে আমি যেটাই বুঝাতে চাচ্ছি যে আলটিমেট এন্ড হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে সংসদে গিয়ে আলোচনার মধ্যে বাকি সমস্যাগুলি সমাধান করা। তা না হলে জনপ্রশাসন তার বিপক্ষে হলে সেও শুনছে না, পুলিশ প্রশাসন তারটা শুনছে না, নির্বাচন কমিশন তারটা শুনছে না, কেউই তার বিপক্ষে গেলে শুনতে পাচ্ছে না। কিন্তু রাজনীতি যদি আপনি জনগণের হাতে ছেড়ে না দেন, নির্বাচিত প্রতিনিধির হাতে না ছেড়ে দেন, তাহলে জনগণ কি চাচ্ছে সেটা আপনি আদৌ পাচ্ছেন না। তাহলে সলিউশনটা লাইজ, দ্য নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম ইজ নির্বাচন। সেই নির্বাচনে আপনাকে যেতেই হবে, এবং এই নির্বাচনটি সঠিকভাবে আপনি 2008-এর কথা বলুন, 2014-এর কথা বলুন, 2018-এর কথা বলুন, 2022-এর কথা বলুন, এই 24-এর কথা বলুন, এই নির্বাচনগুলো যদি সুষ্ঠুভাবে হতো তাহলে কিন্তু আজকে এই সমস্যা হতো না। দেখুন, সমস্যাটি কিন্তু তিল থেকে তাল হয়ে গিয়েছিল। শুরু হয়েছিল একটি চাকরিকে নিয়ে, যারা চাকরির জন্য আবেদন করেছিলেন এখন তারা চাকরি দিতে বসেছেন। এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। যারা শুধু রাষ্ট্র মেরামতের জন্য আসেনি, যারা এসেছিলেন তাদের নিজস্ব ভবিষ্যৎ মেরামতের জন্য, তারা আজকে রাষ্ট্র মেরামতের দায়িত্বের কথা চিন্তা করছেন, এবং তারা তরুণ প্রজন্ম। অতএব আমরা দেখছি তরুণরাও আজকে বুঝে গিয়েছে যে আমাদের কোন জায়গাটিতে গেলে সলিউশন। অতএব এই সলিউশনটি কি একটি জায়গায়, সেটি হলো নির্বাচন। এখন আসতে হবে। নির্বাচন তো এই সরকার বলেছেন দিবেন ডিসেম্বর না জুন। আমি খুব সম্পর্কে বলতে চাই, জুনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। যদিও হয়েছিল 96-তে, সেই প্রেক্ষাপটটি অন্য ছিল এবং বাধ্যবাধকতা ছিল 90 দিনের মধ্যে নির্বাচন করতেই হবে। তাহলে জুনে যদি আপনি নির্বাচন না করতে পারেন, এপ্রিল মে দুটোই একই অবস্থা। সেই ক্ষেত্রে আমরা তো নির্বাচন করতেই হবে ডিসেম্বরের পরে। তাহলে রোজার আগে করতে হলে ফেব্রুয়ারির 2nd উইকে করতে হচ্ছে, অথবা রোজার পরে করতে হলে মার্চের 2nd উইকের পরে গিয়ে করতে হচ্ছে। তাহলে আপনি তো সুনির্দিষ্টভাবে বলতে পারেন। এখন আপনি পরীক্ষা দিবেন, আপনি কখন পরীক্ষা দিবেন আপনি ইয়ারও জানেন না, মাসও জানেন না, ডেট নাই জানলাম। আচ্ছা, রোড ম্যাপ দিতে, রোড ম্যাপের কথা তো অনেকেই বলছেন, আপনার বিএনপিও বলেছে, রোড ম্যাপ দেওয়া হচ্ছে না কেন? সেই প্রশ্নটি আমি করছি। যখনই আপনি কোনো কিছু স্পেল আউট কারেক্টলি করবেন না, তখনই মানুষ সেখানে সন্দেহ করবে। আর তাছাড়া যারা এই অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, উপদেষ্টা মন্ত্রীতে রয়েছেন, তাদের সকলেই কিন্তু বাংলাদেশের এই বিগত পরিস্থিতি তারা ফেস করেননি, তারা কিন্তু জানেন না, তারা ভুক্তভোগী না, গুটি কয়েকজন ছাড়া। তাহলে সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি অনেকেরই ভিতরে মতবাদ রয়েছে যে এই সরকারটা যদি আরও কয়েকদিন রাখা যায়, আরও কিছুদিন থাকা যায়, তাহলেই তো আমরা সেই জায়গাটিতে যেতে পারবো। সাইফুল ভাই একটা কথা বললেন, মব সম্পর্কে একটা কথা বলেছিলেন। আমি আজকে দেখলাম এই আসিফ নজরুল সাহেব
আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারটি সুস্পষ্টভাবে বলেছেন, ব্যাপারটি হয়তো আদালত, নয় ইসি, না হয় পাবলিক সেন্টিমেন্ট। তো পাবলিক সেন্টিমেন্ট মানে কি? আপনি ইউ আর ইনভাইটিং মব, ইউ ক্যান নট সে দ্যাট। আমরা আপনাকে দায়িত্ব দিয়েছি, আপনি সেটা নিষ্পত্তি করুন। ইলেকশন কমিশন কি পারে না যে তারা যেই কাজগুলি করেছে, আনরুলি যে কাজগুলি করেছে, যেটা ইলেকশন এজেন্ডা ম্যানিফেস্টোর ভিতরে নেই, সেটা নিয়েই তো তাদের মার্কাটাকে বাতিল করতে পারে। অথবা আদালত হাসিনাকে দলীয় সভানেত্রী হিসাবে বা ওবায়দুল কাদেরকে দলীয় সেক্রেটারি হিসেবে যেভাবে জেনোসাইডের জন্য আহ্বান করেছিল, সেই কারণে তারাই তো সিদ্ধান্ত নিতে পারে। এরপরও প্রত্যেকটি আওয়ামী লীগ নেতা ব্যক্তিগতভাবে তারা যে জেনোসাইড করেছে বা হত্যা গুম করেছে, সেটার বিষয়ে সিদ্ধান্ত নিলে তো সিম্পলি এটা সিদ্ধান্ত হয়ে যায়। তাহলে এটাকে কেন পাবলিক সেন্টিমেন্টের কথা বলা হবে? এটা কি এতটাই সহজ? এই মুহূর্তে এতটা কোনো কঠিন বিষয় নয়, কারণ সদ্য প্রয়াত আওয়ামী লীগ সরকার তারা যা করেছে তা আমাদের হৃদয়ের মানুষপটে এখনও উজ্জ্বল। কিভাবে আমি বিগত দিনগুলোতে কষ্ট করেছি সেটা তো এখন আমি ভুলে যাইনি। যদিও বাংলাদেশে মেমোরি 30 days মেমোরি বলা হয়, আমরা এত সহজে ভুলতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাকে। যেটা মানে সাইফুল ভাই, আপনি জানেন সংস্কার আর নির্বাচনকে কিন্তু মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এর পরিণতিতে কি হতে পারে? যারা এটা মুখোমুখি দাঁড় করিয়েছেন, আমি ইতিমধ্যে বলেছি কয়েক জায়গায়, এটা ইন্টেনশনালি এটাকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। কেন এটা বলছি? কারণ আমরা 5ই আগস্টের পরে সংস্কারের কথাটা ভাবিনি বা কথাটা বলিনি। আজ থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আরও বছর আগে, গণতন্ত্র মঞ্চ প্রায় 3 বছর আগে, বিএনপির সাথে আমরা যখন যুগপথে যুক্ত হয়েছি, রাজপথের প্রায় সকল কার্যকর বিরোধী দল, আমরা কিন্তু 31 দফা প্রস্তাবনা হাজির করেছি। 2.5 বছর প্রায়, আরও এরকম একটা সময়। তার মানে কি তার মানে আমরা এইবারকার জাগরণ অভ্যুত্থানের বহু আগেই আমাদের উপলব্ধি ছিল যে বাংলাদেশে যেভাবে একটা দল, একজন ব্যক্তি একটা কর্তৃত্ববাদী শাসকে পরিণত হচ্ছে, দুঃশাসকে পরিণত হচ্ছে, উন্নয়নের নামে ভোট কেড়ে নিচ্ছে, নির্বাচনকে ধ্বংস করছে, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিচ্ছে, তখন আমরা দেখেছি যে এই উৎসটা একটা হলো সংবিধান, গোটা রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন, যেখানে আপনি নিশ্চয়ই একমত হবেন মতি ভাই, যেখানে যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেটের একটা বড় বৈশিষ্ট্য কি, নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের একটা লজিক্যাল রেশনাল ভারসাম্য থাকে, চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। কিন্তু কার্যত এর আগের 15 বছর আগের কিছু ধারাবাহিকতা ছিল চর্চার ক্ষেত্রে, কিন্তু গত 15 বছর বিশেষভাবে সব কিছু নির্বাহী বিভাগের কর্তৃত্বে আনা হয়েছিল। এবং আমরা বলতাম যে উপরে আল্লাহ আর নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা, এরকম একটা, রাশিয়ার জারেরা যেরকম ক্ষমতা প্র্যাকটিস করতেন এরকম একটা জায়গা। তার মানে আমাদের উপলব্ধি ছিল আমরা পুরনো জমানায় কেউ ফিরব না, সে কারণের জন্য আমরা 31 দফা প্রস্তাবনা দিয়েছিলাম। এবার সংস্কার কমিশনের জন্য গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি ছিল যে আলোচনা অনেকখানি কমে গিয়েছিল, কারণ রাজনৈতিক দলগুলো পাবলিকলি তারা কমিট বাউন্ড যে তারা পরবর্তী রাজনৈতিক উত্তরণে নির্বাচিত সরকার হলে পার্লামেন্টে এই অনেকগুলো সংস্কার, অনেকগুলো রূপান্তরের এজেন্ডার ব্যাপারে আমরা একমত হয়েছে, যেটা আমরা পাবলিকলি আমরা বলেছি। এখন তারা সংস্কার কমিশন করার পরে আলোচনাটা ছোট হয়ে আসার কথা, কিন্তু যারা এটাকে হাজির করছেন যে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত এই কথাটা উদ্দেশ্যমূলক কেন? কারণ এটা একটা, কারণ দুই একটা পক্ষ এই প্রশ্নে তারা চ্যাম্পিয়ন হতে চান, খুব হাস্যকরভাবে উদ্ভটভাবে চ্যাম্পিয়ন হতে চান, কারণ তাদের মাথায় এগুলো এসছে 5ই আগস্টের পরে, কারো জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবরের জন্য। আর আমরা বলে আসছি এটা অনেক অনেক বছর ধরে। তো এখন উল্টো বলা হচ্ছে রাজনৈতিক দলগুলো সংস্কার চায় না, যেন তেন একটা নির্বাচন চায়, যেটা খুবই ভুল, আপত্তিকর, মিথ্যাচার, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে একটা মিথ্যাচার। ব্রডলি আমি বলেছি, ডিগ্রির কিছু হেরফের আছে। আমরা সবাই চাই, আমরা বলেছি যে সাংবিধানিক যে সংস্কার যেগুলো আছে সেটার জন্য তো একটা নির্বাচন লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে, পার্লামেন্ট লাগবে। এখন আমরা কি করতে পারি? আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে আমরা একটা জাতীয় সনদ তৈরি করব। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আমরা বরঞ্চ ইনডিরেক্টলি অভিযুক্ত করতে চাই কেন এই কাজটাকে আরও বেশি জোরদার করা হচ্ছে না, কেন পুরো ঐক্যমতের আসার ব্যাপারটা, পুরো কাজটা কেন বেশি স্পিড আপ করা হচ্ছে না। আর ধরেন বিচারের প্রশ্ন, সবাই তো আমরা একমত, অন্যায় হয়েছে, এখানে গণহত্যা হয়েছে,
16 বছরের অসংখ্য অপরাধ হয়েছে। দরকার হলে আপনি ট্রাইব্যুনালের সংখ্যা আপনি বৃদ্ধি করবেন, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান, সক্ষমতা বাড়ান, প্রসিকিউটরের সংখ্যা বাড়ান। এবং ইতিমধ্যে আপনার 8 মাস পার হয়েছে। আগের মানে 3টে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তারা প্রায় শেষ করতে চললেন। এখনো পর্যন্ত কিন্তু 8 মাসে ইকোনমি বা 2-3টা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কিছু পজিটিভ উদ্যোগের বাইরে এখনও আমরা কিন্তু আশা জায়গা নিয়ে কিন্তু আমরা কিন্তু একটা উদ্যোগ দেখিনি, বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনো রিফর্মের ব্যাপারে। অনেকগুলো রিফর্ম আছে যেগুলো নিয়ে পলিটিক্যালি কোনো ডিবেট নাই, তো সেসব ব্যাপারে কেন আপনি আলাপ আলোচনা করে অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার, যেমন ব্ল্যাক লসগুলো, যত কালা কানুন আছে, যেসব ব্যাপারে আমাদের অনেকের আপত্তি আছে, বিশেষ ক্ষমতা আইন, মানে এবার দেখলাম যে ওই যে আপনার কি ওই যে 1974-এর বিশেষ ক্ষমতা আইন, তারপরে এখন ডিজিটাল নিরাপত্তা আইন, সে তো আমরা ভুলেই গিয়েছিলাম যে বিশেষ ক্ষমতা আইন এখনো পর্যন্ত আছে। তার মানে অনেকগুলো ব্যাপারে আপনি এখনই আপনি করতে পারেন, সরকার করছে না, মানে ব্যাপারগুলো ঝুলিয়ে রাখা হচ্ছে কিছুটা বিএনপি সহ রাজনৈতিক বা গণতন্ত্র মঞ্চ আমাদেরকে অভিযুক্ত করবার জন্য কিনা জানি না, কিন্তু এটা খুব ভুল উত্থাপন। আরেকটা হচ্ছে কারা এটা বলছেন, সরকারকে অনিশ্চিত সময়ের জন্য সরকারকে যারা রেখে দিতে চান, যারা সরকারকে আরও টানতে চান, পারলে কেউ বলছেন না পাবলিক নাকি বলতেছে যে আরও 5 বছর আপনারা ক্ষমতায় থাকেন। কোন পাবলিক বলতেছে? তো পাবলিক তো কেউ বলবে যে আপনি হাসিনার সময় বলতো না বারবার দরকার শেখ হাসিনার সরকার, উন্নয়নের দরকার শেখ হাসিনার সরকার। তো এখনও তো ডিফারেন্ট শব্দে বাক্যে এগুলোকে একটা জজবা তোলার চেষ্টা হচ্ছে, কিন্তু এগুলো 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 হচ্ছে সন্দেহ তৈরি করে, অবিশ্বাস, অনিষ্ঠাটা বাড়িয়ে তোলে। আমরা মনে করি এটা খুব ভুল উপস্থাপনটা। সবাই আমরা বিচারটাকে আমরা ত্বরান্বিত করতে চাই, আমরা সংস্কারও চাই, একই সাথে 16 বছরের যে নির্বাচন জনপ্রতিনিধিদের আমরা সেরকম জায়গায় যেতে চাই। আমি মনে করি এ ব্যাপারে যদি সদিচ্ছা কাজ করে তাহলে সমস্যা নেই, কিন্তু আপনার নিয়তে যদি কোনো সমস্যা থাকে তখন এক এক সময় এক এক অজুহাত তখন আপনি দাঁড় করাবেন, রাজনৈতিক দলগুলোকে তখন পরোক্ষভাবে অভিযুক্ত করবার একটা চেষ্টা হবে, মানুষ কিন্তু এগুলো গ্রহণ করবে না। অনেক ধন্যবাদ সাইফুল ভাই। প্রফেসর রেহমান সোবহান একটা বক্তব্য রেখেছেন যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই হচ্ছে এই মুহূর্তের চ্যালেঞ্জ। সত্যিকার অর্থে সত্য কথাটি তিনি বলেছেন, খুব সুন্দরভাবে বলেছেন যে সত্যিকার অর্থে একটি রাজনৈতিক ব্যবস্থা আমাদের গড়ে তুলতেই হবে। ধরুন গতানুগতিক রাজনীতি যেটা আমাদের দেশে হচ্ছিল, আমি যদি নিজেকে নিজে প্রশ্ন করি রাজনীতি কোন পথে এই মুহূর্তে, আমি বলবো লেক সার্কাস পার্ক কলকাতায় যারা বসে বিকালবেলা আড্ডা দিচ্ছে আর বাংলাদেশে মোবাইলে যোগাযোগ করছে, তারা যা ভাবছে তা এখানে হচ্ছে, এটা আমি মনে করি। যারা বলবে যে নির্বাচনকে আমরা পিছিয়ে দিতে চাই, তাহলে আমি মনে করব নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে কি হচ্ছে। আপনি যদি বারবারই বলতে থাকেন যে আমরা চাঁদাবাজি করছি, তাহলে আপনি চেয়ারে বসে আছেন, আপনি বন্ধ করতে পারছেন না কেন? তার মানে আপনি সুযোগ দিচ্ছেন আমাকে চাঁদাবাজি করার জন্য, আপনি সুযোগ সৃষ্টি করে আমাকে হিউমিলেট করছেন। তাহলে ওই চেয়ারটি আমার যেতে হবে সকলের চাঁদাবাজি বন্ধের জন্য। একজনের দিকে তীর নিক্ষেপ করে আপনি বলবেন যে তারা করছে, তাহলে আপনি কি করছেন? হোয়াই? আপনি আমার কোচে আসুন, আমি ইউনোকে কল করে বলেছি, আমি ওসিকে কল করে বলি, আমি এসপিকে কল করে বলি, আমি ডিসিকে কল করে বলি, যদি কোনো চাঁদাবাজ পান ধরে নিয়ে যান, তাহলে নিচ্ছে না কেন? আপনি দেখুন এই প্রশাসন, যেই প্রশাসন যন্ত্র নিয়ে ওনারা কাজ করছে, ওনারা কার? ধরুন আমি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলাম, অ্যাটলিস্ট আমার এলাকায় নকল হতে দেবো না, বা অ্যাটলিস্ট আমাকে স্কুল কলেজের গভর্নিং বডিগুলি সঠিকভাবে হবে। কিন্তু ডিসি সাহেব ছিলেন উপদেষ্টা, তিনি কি করলেন? তিনি বললেন প্রত্যেকটি স্কুল কলেজ প্রতিষ্ঠানের সভাপতি হবেন সরকারি আমলারা। এই আমলারা কারা? গত 17 বছরে যারা পোস্টিং পেয়েছিল তারা কিভাবে চাকরি পেয়েছিল যদি তাদের সেই ভেরিফিকেশন যান ওসির খাতায় লেখা থাকবে তাদের কোনো পরিবারের সদস্য বিএনপির ছিল কিনা এবং তারা আওয়ামী লীগের পরিবারের না? তাহলে এই প্রশাসন যন্ত্র নিয়ে যদি আপনি আবারও দীর্ঘায়িত করতে চান, তাহলে আমি বলবো ওই কলকাতা পার্কের সাথে যাদের যোগাযোগ আছে তারাই এই কথা বলছে। সলিউশনটা কি ছিল মতি ভাই? যদি নির্বাচনগুলি সুষ্ঠু হতো তাহলে কি আজকে এখানে এসে আমার আর সাইফুল ভাইয়ের এত কথা বলতে হতো? আর আমরা যদি 2023 সালে, তখন তো আমরা ক্ষমতায় যাইনি, 13ই জুলাই আমরা যদি 31 দফার রাষ্ট্র মেরামতের কথা বলতে পারি, তাহলে সেই মেরামতের কথা 2024-এর পরে যারা গণ অভ্যুত্থানের পরে যারা আজকে কথা বলা শিখেছে তারাও একই কথা বলছে। তা আমরা তো নিষ্পেষিত হয়ে, নিপীড়িত হয়ে, আমরা শৃঙ্খল বন্দী হয়ে এই কথাগুলো আমরা বলেছিলাম, বলিনি?
তাহলে আমাদেরকে যদি স্ক্রুটিনাইজ করেন তাহলে আমরা কোন পথে হাঁটছিলাম, কোন কথা বলছিলাম, কি দাবি আমরা করছিলাম, কি আমরা চেয়েছিলাম, যেটা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছে এমন কথা তো আমরা বলিনি। তার বাইরে আপনারা কি উপস্থাপন করতে পেরেছেন যেটা আমরা বলিনি, এমন কোনো দৃষ্টান্ত নজির কি আপনারা রেখেছেন? তাহলে সেই জায়গাটিতে আমি আসতে চাচ্ছি যে আমরা কোন পথে হাঁটছি। যতটা বিলম্বিত করবেন ততটাই আপনার রাজনীতি কঠিন হয়ে দাঁড়াবে এবং সুষ্ঠু রাজনীতি ফেরত আসবে না। অ্যান্ড রহমান সোবহান সাহেব যেটা বলেছেন যে আমরা ভবিষ্যতের রাজনীতি কিভাবে নির্ধারণ করব, সেই দায়িত্বটি রয়ে গেল আজকে কাদের? আওয়ামী লীগ একটি দল ছিল, তার সাথে জোট, আর অন্যরা যারা সেই হাসিনা বিদ্বেষী, অর্থাৎ এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি একত্রে বসে তারা বারবার বলছে আমরা একটি জাতীয় ঐক্যের সনদ তৈরি করতে চাই, যেই সনদ হবে আমাদের জাতীয় দলিল, যেটাকে আমাদের যে কোনো মূল্যের বিনিময়ে বাস্তবায়ন করতে হবে। আর যে দলগুলি আজকে সংগঠিত হতে যাচ্ছে তাদের ভিতরে জি মিলন, সংকটটা আসলে কোথায়? সংকটটা হচ্ছে এই সরকার তার অধীনে অ্যাকসেপ্ট ডক্টর ইউনূস, হি ইজ অ্যাবাভ এভরিবডি। সে ছাড়া অন্য যারা রয়েছেন তাদের ভিতরে কোনো সৎ নিয়ত নেই, তারা জানে না। এটা কেন মনে হয় আপনার? কারণ আমরা তো ওই যে আপনি প্রথমে দুইজনের পরিচয় করিয়ে দিয়েছিলেন, আপনারা রাজনীতি করে আসছেন, রাজনীতি করছেন, করবেন, এই কথা তো প্রথমে বলছে। আমরা মাঠে ঘাটে পথে হাটে ছোট থেকে এখন পর্যন্ত রাজনীতি করি। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন, 5টি বছর আমি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম, একবেলা সুস্থভাবে ঘুমাতে পেরেছি? ঘুমাতে পারিনি। কত না কষ্ট করেছি প্রতিটা মুহূর্তে। আজকে কি আয়াসী জীবন না এই উপদেষ্টা যাপন করছেন? তারা কি জনগণের কাছে যাচ্ছেন? তারা কি জনগণের পালস রিডিং তারা নিচ্ছেন? তারা কি জনগণের লোক? শুনুন, রাষ্ট্র পরিচালনা করতে হলে জনগণের লোক হতে হবে। অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ কোয়ালিটি অ্যান্ড এডুকেশন অলসো। সেটা করেই তো একটা রাজনৈতিক দল তার মন্ত্রণালয়, তার দেশ, তার রাষ্ট্র চালায়। আজকে একটি ট্রাম্প কার্ড এই সরকার হাতে রয়েছে, সেটা ডক্টর ইউনূস। আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের এই প্রয়োজনীয়তা বাংলাদেশ সরকারের বাংলাদেশি জনগণের হারিয়ে যাবে? বিএনপি সরকার আসলে কি ডক্টর ইউনূসের কথা স্মরণ করবে না? তার যে কার্যপ্রণালী, তিনি যেটা করতে চেয়েছেন, উই অল অ্যাপ্রিসিয়েট দ্যাট থিং। তার যে এই 3-0 যে ওনার থিওরি রয়েছে, তার সাথে বাংলাদেশের জন্য একটা স্পেশাল আর একটা 0 দিতে হবে, সেটা হলো 0 দুর্নীতি। সেটা ওনাকে বাংলাদেশ, কিন্তু এই 3-0 কিছুদিন পরেই কোনো একদিন হবে যে সেটা আবার দ্বিতীয় নোবেল পেতেই হবে। আর সেই দ্বিতীয় নোবেল পাওয়ার জন্য ওনার একটি ফিল্ড যেখানে ওনার ডেটা কালেকশন করতে হবে, যে গ্রামীণ ব্যাংক 10 লক্ষকে নিয়ে প্রমাণ করেছে যে তারা প্রপার্টি এলিভেশনের জন্য কাজ করতে পারে মাইক্রো ক্রেডিটের মধ্য দিয়ে, সেই কাজটি করাতেই তো তিনি নোবেল পেয়েছেন। এই গ্রামীণ ব্যাংক না থাকলে উনি পেতেন না। দ্যাট ইজ হার এক্সপেরিমেন্টাল পজিশন। সেই গ্রামীণ ব্যাংক আজকে আমাদের বাংলাদেশ হবে মাইক্রো ক্রেডিটের ক্যাপিটাল সিটি। সেটা করার জন্য ওনার একটি জায়গার দরকার। সেই প্রস্তুতিটি তিনি নিতে পারেন এবং সেই প্রমাণটি তিনি করতে পারেন, সেই প্রমাণের পথে তিনি এগুচ্ছেন। কিন্তু সেই জন্য তো তিনি বলছেন না যে আমি অনাগতকাল থাকতে চাচ্ছি। সেই ফিল্ড তো ক্রিয়েট করে দিবে আগামী দিনে যারা নির্বাচিত হবেন তারা। হি ইজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য নেশন। কিন্তু উনি তো বলছেন যে আমি ডিসেম্বর এবং জুনের মধ্যে নির্বাচন। তাহলে এই ডিসেম্বর জুন 6 মাস আগে আপনার মনে আছে সেনাপ্রধান যাদের সাথে যুক্তি সলা পরামর্শ করে ওই ক্যান্টনমেন্ট থেকে একটি সিদ্ধান্ত হয়েছিল কখন নির্বাচন হবে, ইন্টারিম গভর্নমেন্ট কতদিন থাকবে, তাদের ইন্টারনাল এই কথাগুলো হয়েছিল তো, নিশ্চয়ই হয়েছিল। সেই জায়গাতে উনি তো বলেই ফেলেছিলেন যে ডিসেম্বর 2026-এ নির্বাচন হবে। বলেননি? যেটা নিয়ে অনেকে আবার 25-এর কথা বলেছে। 25 হ্যাঁ, তারপর আবার এটা কারেকশন করেছিলেন উনি। না, 18 মাস সময়। হ্যাঁ, 18 মাস সময়। 18 মাস। তাহলে ডিসেম্বর 25-এর কথা উনি বলছিলেন 18 মাস সময় দিয়ে। তাহলে আপনি জুন 26 কেন আমরা বলছি? উনি তো সেই হার্ড কোরের একজন ছিলেন না? নিশ্চয়ই আমরা বিশ্বাস করি উনি আছেন এখনো। উনি আছেন। তাহলে উনি ডিসেম্বর 25-এর কথা বললেন। এখন জুন টু ডিসেম্বর, এই কথার মধ্যে গ্যাপ থাকার তো কোনো কারণ থাকতে পারে না। তাহলে সুনির্দিষ্টভাবে কিন্তু আপনারা রাজনীতিবিদরা সবসময় খালি সন্দেহ করেন, এইটাই তো একটা সমস্যা না। আপনি যদি সন্দেহ তীর ছুড়ে দেন, আপনি জুনের কথা বাদ দিয়ে দেন না। আপনি বলছেন জুনে নির্বাচন সম্ভব নয়, আমরাই বলছি মেতে সম্ভব নয়। তাহলে আপনি জানুয়ারি টু এপ্রিলের ভিতরে আপনি রোজা ঈদ, তাহলে তো আপনাকে ফেব্রুয়ারি 15-এর বাইরে যেতেই পারেন না। ন্যারো ডাউন করে দেন। আমি একটু রেসপন্ড করতে চাই। সময়টা কি লাগবে মতি ভাই, এটা নির্ভর করে কিসের উপরে? যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কি কি হার্ডেলগুলো আমার সামনে আছে, তাই তো?
কি কি বাধাগুলো আছে, কি কি গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে, সেটা আমি একটু আগে বললাম। নির্বাচন কমিশন তারা ইতিমধ্যেই তাদের একটা প্রস্তুতি আমরা দেখছি, যে প্রস্তুতিটা খুবই দৃশ্যমান। সবচেয়ে বড় কাজ ছিল বাড়ি বাড়ি যে ভোটার, কালকে তারা আমাদেরকে বলেছেন 55 লক্ষ নতুন ভোটার এবার যুক্ত হয়েছেন। এটা খুবই সিগনিফিক্যান্ট নাম্বার। এবং তারা 20 লক্ষ পেয়েছেন যারা এখন বেঁচে নেই, ভোটার তালিকায় নাম আছে এরকম 20 লক্ষ মানুষ, তারা এখন আর বেঁচে নেই। তাহলে এই যে এটা বিশাল যে অ্যানামলি, এটা তো নির্বাচন কমিশন একটা অসাধারণ তার একটা কাজগুলো করছেন, যে আগামী নির্বাচন রেখে তাদের এক ধরনের প্রস্তুতি। সংস্কার কমিশন যেটা একটু আগে আমরা আলাপ করেছি, তাদেরও আমরা দেখছি যে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যা হচ্ছে সংস্কার, সমস্যা হচ্ছে বিচার, এগুলো তো সম্পন্ন করতে হবে। না, আমরা বলেছি সংস্কার কথাটা তো বললাম। এই সরকার কি করতে পারেন? তারা সংস্কারের ব্যাপারে আলাপ আলোচনা করে একটা ন্যাশনাল কনসেনসাস তারা বিল্ড আপ করার উদ্যোগ তারা নেবেন। আপনি সঞ্চালক হিসেবে যে ভূমিকাটা পালন করছেন, প্রফেসর ইউনূস, বা তাদের দায়িত্বটা হচ্ছে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করা, যেটার অনেকগুলো ব্যাপারে ইতিমধ্যে আমাদের প্রায় সম্মতি আছে, আমরা একমত হয়ে আছে। কাজটা অনেকখানি কিন্তু এগিয়ে আছে। আপনার সদিচ্ছা থাকলে আপনি কোনো কাজ 3 মাসে করতে পারেন, 1 মাসে করতে পারেন, 3 বছরে লাগাতে পারেন। এটা নির্ভর করবে আপনার ইচ্ছার উপরে। আসলে আপনি ওই যে বলেন না যে কালক্ষেপণ যদি আপনি করতে চান, এক ধরনের নানা লজিক বলবেন। আমি মনে করি এটা একটা কাজ, সুতরাং এটাকে আমি দেখছি না যে এটাও আপনার অর্জনযোগ্য। আরেকটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন বিচারের ব্যাপারে, হ্যাঁ, মানুষের তো একটা প্রবল ক্ষোভ আছে। আমাদের ইতিহাসে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় গণহত্যা সংগঠিত হয়েছে, 16 বছরের অনেকগুলো অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। সুতরাং তার বিচার হবে, যেটা আমি একটু বললাম, বরঞ্চ আমরা বিচারের দৃশ্যমান অগ্রগতি মানুষ দেখতে চাই। এটা নিয়ে কোনো রাজনৈতিক দলের তো কোনো দ্বিমত নেই। কিন্তু বিষয়টা কি, ব্যাপারটা কি এরকম, ব্যাপারটা কি যে সরকার কি বলবে যে আমি সমাজের মধ্যে বিচার সম্পন্ন করব, কি 1 বছরের মধ্যে বিচার, এটা তো সরকারের দায়িত্ব না, একটা আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে। তাহলে একটা বিচারিক বিষয় আছে, তার আইনগতভাবে তার যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের আত্মপক্ষ সমর্থনের তো প্রশ্ন আছে। এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, এগুলো আছে। তাহলে অনেকগুলো ধারা, তাহলে আপনাকে এই বিচারিক কার্যক্রমে আপনাকে যেতে হবে। সরকার কি করতে পারে? জনগণের এত বিপুল সমর্থন তো আছে সরকারের পেছনে, তারা সংস্কারের কাজের প্রাথমিক ভিত্তিটা তৈরি করবেন, বিচারেরও গুরুত্বপূর্ণ একটা অগ্রগতির জায়গায় তারা যাবেন। বাকিটা যেটা এহসানুল হক মিলন বলার চেষ্টা করলেন, বাকি যে ইলেক্টেড গভর্নমেন্ট, কারণ এটা তো তাদের একটা পপুলার ম্যান্ডেট, একটা সংস্কার বিচারের কাজটাকে এগিয়ে নেবেন, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট, ইলেক্টেড পার্লামেন্ট। আমি প্রবলেমটা অন্য জায়গায় দেখি। সরকার চরিত্রের দিক থেকে আপনি নিশ্চয়ই একমত হবেন মতি ভাই, তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, বিশেষ কোনো গোষ্ঠী, বিশেষ কোনো ইডিওলজি, তাদের কোনো পক্ষপাত থাকার কথা না। কিন্তু বাংলাদেশের মানুষকে মনে করছে যে অধিকার, ধরেন আমাদের এখানে গত 3-4টা যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, সেই সরকার জীবনের দলগুলোর মধ্যে যে একটা নিউট্রালিটি রক্ষা করতে পেরেছে, এই সরকার কি সেটা পারছে? সরকার সেটা পারছে না। মানুষ দেখছে যে ওই যে যেটা বললাম, সরকারের মধ্যে অনেক সরকার আবার একটা বিশেষ দিকে তারা কিন্তু ঝুঁকে যাচ্ছেন। এমনকি যে আমাদের তরুণরা যে দল গঠন করলো, মানুষ তো এটাকে সরকারি দল হিসেবে মানুষ এটাকে দেখছে। তো কেন সরকার এই তকমা নেবে? তরুণরা রাজনীতি করবেন, ফেয়ার এনাফ, সবাই আমাদের কনগ্রাচুলেট করেছে। এরা আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে বেরিয়ে এসছে নতুন প্রজন্ম, এরা রাজনীতি করবে, নতুন ভিশন দেবে, চিন্তা দেবেন, নতুন আইডিয়া তারা থ্রো করবেন। এখন রাজনীতিতে মতি ভাই আপনি একমত হবেন, এটা তো ওয়ান ডে ম্যাচ না, এটা তো T20 ম্যাচ না। এটা আপনি আসলেন, রান করলেন, গোল করলেন, হয়ে গেল, আপনার দর্শক হাতে তালি দিয়ে আপনাকে বাড়ি পাঠাই দিল। পলিটিক্সটা এরকম না। এটা একদম একটা টেস্ট ম্যাচের মতন। ফলে এর একটা ইডিওলজিক্যাল, পলিটিক্যাল, অর্গানাইজেশনাল, মানুষের বহুমাত্রিক কাজের মধ্যে আপনাকে ডেভেলপ করতে হবে। সরকার এই প্রশ্নে, সরকার মানুষের আস্থাটা অর্জন, সরকারের নিরপেক্ষতার সরকার বজায় রাখতে পারছে না। প্রবলেম হচ্ছে এই পর্যায়ে আপনাকে অনেক ধন্যবাদ। এহসানুল হক মিলন, আপনার সামনে যেটা সাইফুল ভাই যেটা বললেন, আপনার এখানে যোগ করার আছে, নাহলে আমি অন্য সাবজেক্টে যাব? না,
ঠিক আছে, সাইফুল ভাই ভালোই বলেছেন, এখানে যোগ করার কিছু নেই। এই টি-20 ম্যাচ খেলার আগে তাদের এক্সপিরিয়েন্স নেই, টি-20 খেলছেন, কিন্তু ইনিংস ব্যাটিং করার মতো সক্ষমতা তাদের আছে কি না। একটা জিনিস স্মরণ করিয়ে দেই, 1988 সালে ডক্টর কামাল হোসেন উনি জীবিত রয়েছেন, ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী আর শামসুল ইসলাম সাহেব আমাদের যে মন্ত্রী ছিলেন, LK সিদ্দিকী যে আমাদের মন্ত্রী ছিলেন, ওনারা গিয়েছিলেন ওই যে মর্নিং ব্রেকফাস্ট প্রেয়ার ওয়াশিংটনে। তো সেই সময় আমি ওনাদের সাথে গিয়েছিলাম। সেনেটর জিজ্ঞেস করছেন বি চৌধুরী স্যারকে যে আপনি আমার এইবার কাগজ ঠেলে দিয়ে বললেন 20 জন মিনিস্টারের নাম লিখুন, কারণ সদ্য প্রায় আমরাই হচ্ছিলাম ইনকামবেন্ট সরকার ছিলাম। তো উনি 20 জনের নাম লিখতে পারেননি। মানে কোয়ালিটি সাইজ যারা মন্ত্রী ছিল তারা কে কী করেছেন তাদের কাছে তো আমলনামা রয়েছে, আর উনি কিন্তু দিতে পারেননি। অতএব রাজনীতি এত সহজ সমীকরণ না যে হঠাৎ করে আপনি বিশ্ববিদ্যালয়তে বেরিয়েই আপনি সব কিছু করে ফেলবেন, না, সময় আছে, সব কিছু হবে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। কিন্তু নির্বাচনকে বিলম্বিত করার স্লোগান দিয়ে আর জনগণের পালস ফেসবুকে কয়েকজন হ্যাঁ না দিল এটিকেই আমরা ব্যারোমিটার হিসেবে নির্ধারণ করব, বিষয়টি এতটা সরল না। ধন্যবাদ। যেটা হচ্ছে আমি অন্য সাবজেক্টে চাই, সেটা হচ্ছে যে জম্মু ও কাশ্মীরে আপনাদের জানেন যে সন্ত্রাসী হামলা হয়েছে, 26 জন মারা গেছে, কিন্তু এই ঘটনাটা ওইখানেই থাকে নাই, এটা তামাম দুনিয়াতেই এই জিনিসটাকে অন্যভাবে মূল্যায়ন করার চেষ্টা হচ্ছে। উপমহাদেশও তো অশান্ত। এই যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে, যেভাবে যেদিকে যাচ্ছে, এটা কারা করলো, কিভাবে করলো, কেন করলো, সেটা হয়তো তদন্তে বের হয়ে আসবে। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে, যেটা আপনি সরল সমীকরণ না, এর মধ্যে রাজনীতি, ভবিষ্যতের পরিকল্পনা, অনেক কিছু আছে এর মধ্যে। আপনি যখন এই কথাগুলো বলছেন, আমি আজকে নিউজটা দেখছিলাম আর ভাবছিলাম, বাংলাদেশে কিছু হলেই শেখ হাসিনা বলে বসতো বিএনপিটা করিয়েছেন, কিছু হলেই এগুলি ফ্যানেটিক্স যারা রয়েছে, ইসলামিস্ট যারা রয়েছে, তারা এগুলি করেছে, কিছু হলেই জঙ্গি মদত দিয়ে দিত, সুবিধাটা কে নিত এটা তো প্রমাণ হয়েছে। আমরা এই 30 কেজি বোমার কথা শুনেছি, মুফতি হান্নানের কথা শুনেছি, আমরা শায়েক আব্দুর রহমানের কথা শুনেছি, আমরা 21-এর গ্রেনেড হামলার কথা শুনেছি। এই সবগুলি যখন শুনতাম তখন ভাবার চেষ্টা করতাম এইটার বেনিফিশিয়ারি কে। এই জম্মু কাশ্মীর ঘটনার পর আমি একই জিনিস চিন্তা করছি, হু ইজ দ্য বেনিফিশিয়ারি অ্যান্ড হি ডিড ইট। এখন ইন্ডিয়া এই ধরনের ঘটনা ঘটলেই তীর ছড়ে দেয় পাকিস্তানের দিকে, স্ট্রেট স্টেটমেন্ট দিয়ে দেয়। বা আমাদের দেশে এই 10% এখানে আমাদের মাইনরিটি রয়েছে, হিন্দু রয়েছে। আচ্ছা, ভারতে যদি মুর্শিদাবাদে একজন মুসলমান মারা যায়, আমরা কিন্তু স্টেটমেন্ট দিচ্ছি না। এখানে একজন হিন্দু মারা গেলে এই 10% অপমৃত্যু তো ঘটনা তো ঘটতেই পারে, 10% ভিতরে যেতে পারে না, পট করে স্টেটমেন্ট একটা দিয়ে দেয় ইন্ডিয়া যে মাইনরিটিকে আমরা প্রোটেক্ট করছি না। ঠিক আওয়ামী লীগ এই তার সারাটা জীবন বিএনপিকে এইভাবে দোষী গিয়েছে, এবং ইসলামিক যে সমস্ত রাজনীতি গ্রুপগুলি রয়েছে সেটা রয়েছে। আমার তো মনে হচ্ছে একই খেলা হতে পারে, কারণ এনি ইনসিডেন্ট ইন কাশ্মীর সেটাকে আপনি ড্রামের দুই দিকে আপনি বিট করতে পারছেন, পাকিস্তানকেও দোষতে পাচ্ছেন, কাশ্মীরের ব্যাপারেও আপনি সেখানে তাদের নির্বাচনকে প্রতিহত করতে পারছেন। আর কাশ্মীরকে কন্ট্রোলে নেওয়ার জন্য তো অলরেডি মোদি যেইভাবে বেশ কয়েকবার কুটচাল দিয়ে এখন তো তার গ্রিপে নিয়ে এসছে, তারপরেও সে চাচ্ছে আরও অধিকতর গ্রিপে নেওয়া। আমি এই বিষয়টিকে মনে করি যে একই খেলা মোদি খেলছে, যে খেলা হাসিনা খেলছে, বা হাসিনার থেকে মোদির থেকে হাসিনা যা শিখেছে সেই খেলাই ওখানে খেলা হচ্ছে, বাট ইট ইজ এ ভেরি সিরিয়াস ফ্যাক্টর। অনেক ধন্যবাদ আপনাকে। আমার কাছে আমি নিজে খুব উদ্বিগ্ন, কারণ এই সাম্প্রতিক সময়ে এত বড় সহিংসতা হয়নি, এত বড় ঘটনাটা হয়নি, যেটা আমাদের উপমহাদেশ ছাড়িয়ে, যেটা আপনি বলছিলেন যে গ্লোবাল মিডিয়াতেও অনেক বড় আকারে এসছে, এবং গ্লোবাল পাওয়ারগুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্ট্র্যাটেজিক নিয়ে যারা ভাবনা চিন্তা করেন তাদেরকে যথেষ্ট উদ্বিগ্ন করেছে। মিলন ভাই যেটা বললেন, একটা তো হলো যেটা আমরা দেখেছি যে কাশ্মীরে, আপনি জানেন যে কাশ্মীরের যে বিশেষ সাংবিধানিক সুবিধা ছিল ভারতের সংবিধানে, সেটাকে প্রত্যাহার করা হয়েছে, সেটা আপনি জানেন। এটা নিয়ে বড় আন্দোলন হয়েছে, দীর্ঘ আন্দোলন হয়েছে, এবং ফলে এবং আমার কাছে মনে হচ্ছে যে এই সহিংসতার পরে পুরো কাশ্মীর জুড়ে আরও বেশি মিলিটারাইজেশন, আরও বেশি সামরিকরণের একটা তৎপরতা কিনা, তার একটা জমিন প্রেক্ষিত তৈরি করবার জন্য এটা হয়েছে কিনা। ইতিমধ্যে আপনি জানেন যে 7 সিস্টার্স বলে ভারতের যে অংশটা পরিচিত, একটা বড় অংশ সেখানে কিন্তু এক ধরনের সামরিকীকরণ চলছে।
সেখানে বেসামরিক প্রশাসনের পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে অনেকগুলো অঞ্চলে ডিরেক্টলি ইনডিরেক্টলি এক ধরনের সামরিক শাসনের মতন অবস্থা সেখানে এক ধরনের ইমার্জেন্সির মতন অবস্থা এরকম কিন্তু কাজ করছে। তো তার মানে যেটা ধরেন সেভেন সিস্টারও যেমন প্রবলেমটা যেমন একটা রাজনৈতিক প্রবলেম, কাশ্মীরের প্রবলেমটা আরও বেশি একটা রাজনৈতিক সমস্যা। তো সুতরাং সমস্যাটাকে আপনি যারা পৃথিবীর দুনিয়া জুড়ে এসব সমস্যাকে যারা সামরিকভাবে সমাধান করতে গেছে, আখেরের সমাধানটা হয়নি, তাহলে তার একটা রাজনৈতিক একটা সেটেলমেন্ট লাগবে। এতে যেটা হয়েছে, যেটা পাকিস্তান ভারতকে অভিযুক্ত করে, আর ভারত তো বরাবরই সেখানে পাকিস্তানের সামরিক বাহিনী আইএসআই এবং এর সঙ্গে তার নাম করে তারা সেখানে মৌলবাদী দলগুলোকে তারা অভিযুক্ত করে। এবং সাম্প্রতিককালে নরেন্দ্র মোদীর আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত গোটা ভারত জুড়ে, বিশেষ করে তার এনডিআই জোট তারা কিন্তু এখনো পর্যন্ত কমিউনাল কার্ডটা অনেক বড়ভাবে খেলছে। আমরা দেখছি না যে আমাদের 5ই আগস্টের আমাদের এখানে আপরাইজিংয়ের পরে ইসকনের যে ঘটনায় ইসকন যে উত্তেজনাটা তৈরি করেছিল, এই ঘটনার চিটাগাঙে আমাদের সাইফুল ইসলাম আলিফ, আমাদের যে আইনজীবী মারা গেলেন। সবার আশঙ্কা ছিল যে অনেক হামলা হবে, অনেক রক্তপাত হবে, কিন্তু আমাদের মানুষ, আমাদের রাজনৈতিক দলগুলো, এমনকি ইসলামী দলগুলো সবাই কিন্তু অসাধারণ একটা টেম্পারামেন্টের পরিচয় দিয়েছেন। একটা বাংলাদেশ যেটা ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধনের পরিচয় দিন, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের অর্জন ছিল। আমি বাংলাদেশে উদ্বিগ্ন এই কারণের জন্য যে আমাদের সেটা আজকে হয়তো আপনার হবে না, পুরো আমাদের রোহিঙ্গা শরণার্থী যারা আছেন এবং ভবিষ্যতে এটা, এবং প্রথম দিকে যেটা মনে করা হচ্ছে সরকারি বিরাট সাফল্য, 1,80,000 ফেরত যাবেন, এক সপ্তাহ যেতে না যেতেই এখন দেখা যাচ্ছে যে সেখানে আরাকান আর্মির যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে তাদের এই সঙ্গে যাওয়াটা পুরোপুরি অনিশ্চিত। মানে যে পরিমাণ নিরাপত্তাহীনতার জায়গা দেখা দিয়েছে, এবং আশঙ্কা যে ভবিষ্যতে আমাদের এই গোটা অঞ্চলে বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চান তারাও এই সুযোগগুলো কাজে লাগাবেন কিনা, এটা নিয়ে আমার উদ্বেগ উৎকণ্ঠা, এটা নিয়ে আমার বাড়ছে। এবং ভবিষ্যতে আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য এটা বড় একটা রাজনৈতিক ইস্যু, সকল পক্ষকে কারণ আমাদের যাদেরকে বন্ধু মনে করি এই ইস্যুতে তারা কার্যকরভাবে আমাদের পাশে দাঁড়াতে পারেনি। ভারত দাঁড়াতে পারেনি, চীনও কার্যকরভাবে আগে তারা সেই ভূমিকাটা নেই। ইদানিং চীন চেষ্টা করছে এই বিষয়টাকে অ্যাড্রেস করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য, বৃহৎ শক্তিগুলো কিন্তু আমাদেরকে দাঁড়াতে পারেনি। ফলে আমাদের জন্য এক ধরনের মানে গলার কাটার মতন, বিস্ফোরার মতন থেকে যাচ্ছে। নিশ্চয়ই জানেন যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট দিল্লিতে সফর করছেন। আমি দেখেছি। তো এই সময় এই ঘটনা, এবং তিনি এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে তিনি যেটা চেষ্টা করছেন, আপনি জানেন তার একটা এশিয়া প্যাসিফিক নিয়ে তাদের একটা মিলিটারি অর্থনীতিটার সামনে প্রধানত একটা মিলিটারি স্ট্র্যাটেজিক একটা ইউনিটির ব্যাপার আছে। বাংলাদেশ সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এ সময় ধরুন আমাদের রোহিঙ্গাদের একটা ইস্যু, তার বিষয়ে কাশ্মীরের যে ঘটনা, পরোক্ষভাবে এগুলো এবং মার্কিন ওনার সফরের সাথে যুক্ত করে এই ঘটনাগুলো যুক্ত করে, এগুলো কেন বলছি, অতীতে এগুলো নিয়ে অনেক রাজনীতি হয়েছে। মানে মানুষকে জিম্মি করে মানুষের জীবনের বিনিময়ে যারা ক্ষমতাকে রাজনীতি করেন যে কোনো মূল্যে এগুলাকে তারা কিন্তু ফায়দা আদায় করেন। আমি মনে করি আমাদের দেশ হিসেবে আমরা সতর্ক থাকব, আমরা কোনো উস্কানিতে পা দেব না। আমাদের নানা প্রশ্নে ভিন্নতা আছে, কিন্তু আবার জাতীয় ঐক্যটা আমাদেরকে আবার ধরে রাখতে হবে। অনেক ধন্যবাদ। আমরা প্রায় শেষের দিকে আসছি। আমি একটা বিষয়ে দুজনের দৃষ্টি আকর্ষণ করব। সাইফুল ভাইকে আমি কিছু পরে বলবো, যে আপনাকে উনিও বলবেন। নারী বিষয়ক যে সংস্কার কমিশন হয়েছিল, তার যে কিছু সুপারিশ নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন নারীর ক্ষমতায়ন সম্পর্কে। এই নিয়ে কিন্তু এটা যারা ধর্মীয় রাজনীতি করেন বা ভিন্ন রাজনীতি করেন তারা অন্যভাবে দেখছেন এটাকে। হ্যাঁ, এই বিষয়টা আমি খুব ভালোভাবে দেখলাম, বিভিন্ন রকম সমালোচনা দেখলাম। আসলে নারীর ক্ষমতায়ন বলতে তারা যে এক্সাজারেশনটা একটু বেশি করে ফেলছেন। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা এনভায়রনমেন্ট দেখতে হবে। আমরা কোন প্রেক্ষাপটে, কোন দেশে, কোন অবস্থানে, কোন সোসাইটি থেকে কথা বলছি সেটা। আমরা যদি এখন স্বপ্নে সকলে ওয়েস্টার্ন সোসাইটিতে চলে যাই, এটা হবে না। কিন্তু সেই সোসাইটি এটা না। এখানে যে সম্পর্কিত রয়েছে আমাদের লিটারেসিটি রেট কি, আমাদের রিলিজিয়ান্সগুলোর কার কি প্রপোর্শনেট রয়েছে, এবং এখানে আমাদের জনগণের মানসিকতা কোন দিক থেকে আসছে, আমাদের ঐতিহ্য কী, আমাদের কালচারগুলো কী, হেরিটেজগুলো কী, এগুলিকে সব কিছুকে মাথায় রেখে
আমাদের এটা করতে হবে। ধর্মীয় অনুভূতির বিষয়গুলোকে কিন্তু পাশাপাশি আপনাকে রাখতে হবে, তারও একটা এক্সপ্লেনেশন এখানে থাকতে হবে। এই সবগুলো বিষয়কে তারা একসাথে একটি প্যাকেজে আনতে ব্যর্থ হয়েছে। সেই কারণেই আমার মনে হচ্ছে স্পেসিফিক্যালি যে আপনি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করেন, সেখানে অনেকে বিভেদ, সংঘাত, অনেক রকমের কথাবার্তা শুরু হবে এবং ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি শুরু হচ্ছে। আপনি ধর্মীয় অনুভূতিকেও কিন্তু আপনি আঘাত করতে পারেন না। ধরুন নারী এবং পুরুষ তার মধ্যে যে সম্পত্তির ভাবাকে বৈষম্যতা, এটাকে বৈষম্যতারা কিভাবে অ্যাড্রেস করলো, এটার ব্যাকগ্রাউন্ডটা কি, সেই জিনিসটাকে তারা দেখেছে। আমরা কতটুকু সম্পত্তি, কিন্তু এই প্রগতির যুগে আমরা সামনে যাব, এই অবস্থায় এই সময়টাতে আপনি যদি এই জায়গায় ব্যারিকেড তৈরি করেন, তাইলে আপনি বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করবেন কিভাবে? প্রগতির যুগে যদি যান, আমি যে একটা সিম্পল ইস্যু নিয়ে আসলাম, আমার একটি মাত্র সন্তান, আমার এই সম্পত্তি কে পাবে, সেটা ডেফিনেশনটা দেওয়ার আগে তো আমাদের জানতে হবে। লাস্ট থিং, ইউ হ্যাভ দ্য রাইটস টু উইল। আমি উইল করে দিয়ে চলে যাই, আপনি এটাকে কমপ্লিকেট করার তো দরকার নাই। আপনি যদি আপনার প্রপার্টি কাউকে দিতে চান, আপনার প্রপার্টি, ইউর রাইটস। আপনি ছেলেকে দিবেন না মেয়েকে দিবেন, ইউর রাইটস। তাহলে ওয়েস্টার্ন সোসাইটিতে কি বলে, কুকুর বিড়ালকে উইল করে দেয় তার সম্পত্তি, দিচ্ছে না? কুকুর বিড়ালকেও পর্যন্ত উইল করে দিচ্ছে। তা আমার সম্পত্তি আমি কাকে উইল করে দেব, সেটা দিস ইজ মাই রাইটস। কিন্তু আপনার সেখানে ধর্মীয় অনুভূতি এবং আমাদের যে প্রথাগত সম্পত্তি বিভাজন করার যে পদ্ধতি রয়েছে, তার বেনিফিশিয়ারি যে কে কীভাবে পাচ্ছে, সেটার তো এক্সপ্লেনেশন রিলিজিয়াসলি রয়েছে। সেটাকে তো আপনি কগনিজেন্সে নিতে হবে, সে তো আপনি নিচ্ছেন না। আপনি হঠাৎ করে ওয়েস্টার্ন ফিলোসফি আপনি এখানে নিয়ে এসে আপনি হুট করে কথা বলছেন, সে তো আরও আমার মনে হয় সংঘাত বাড়াচ্ছে। দিস ইজ ভেরি সফিস্টিকেটেড। না, যেখানে সুপারিশ বাতিলের দাবিতে আন্দোলন হচ্ছে, সুপারিশ বাতিলের, সুপারিশটা পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করতে রাজি নয়, এটা তো আইন হয়নি এখনো। হ্যাঁ, এই কথাটা আমি বলছি, আপনাকে এটা সেন্সিটিভিটিটা কোথায় সেটা বলতে হবে। যেমন আপনি কাশ্মীরের সংঘাতের কথা বলছেন, কাশ্মীরের সংঘাত এখানে যে কোনো একটা জিনিস স্পার্কিং করানো কোনো বিরাট বিষয় না। তা ওয়ার্ল্ড ওয়াইজ আপনি বুঝিয়ে দেবেন উই আর বিলংস টু ফ্যানিটিজম। এই যে ফোবিয়া, এই ফোবিয়াকে আমরা আরও এখান থেকে ইনস্টিগেট করছি। আমি তো মনে করছি কোনো না কোনো দিকে ধাবিত হচ্ছে, একদম সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন পিছানো এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে রিভাইভ না করা হোক, সেই কাজগুলি তো এখন চলছে এবং তারই একটা ধারাবাহিকতা আমি এটাও দেখতে হঠাৎ করে চলে আসছে মাঠে। ভাই, আমার রেসপন্স হচ্ছে যে নারী কমিশন তারা একটা সুপারিশ দিয়েছেন, তো সুপারিশ তো তারা দিতেই পারেন, সুপারিশ দিয়েছেন। এরপরে ধাপগুলো কি, সুপারিশটা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে তারা এই কপিগুলো তারা পৌঁছাবেন, দলগুলো চিন্তা করবে, কথা বলবে, আলোচনা করবে, আবার এরকম ঐক্যমত কমিশনের মতন হয়তো কোনো একটা কমিশনের মধ্যে এগুলো আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো যেখানে একমত হবে অথবা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা যারা একমত হতে পারবে, সেগুলোর মিলে হয়তো একটা বোঝাপড়ার জায়গাটা আসা। আর আপনি সংবিধানে বলেছেন নারী পুরুষের আপনি সাংবিধানিকভাবে সমান অধিকারের কথাটা, এটা কিন্তু আপনি অঙ্গীকারাবদ্ধ। যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেটে এটার জন্য পশ্চিমা দুনিয়া যাওয়ার দরকার নেই। যেখানে মানবিক গণতান্ত্রিক যেখানে জায়গাটা, সেখানে এখন হ্যাঁ এটি মানে এটার সাথে বিশেষ কোনো ক্লজের ব্যাপারে যদি আমার আপত্তি থাকে, নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা হবে, কথা হবে। কিন্তু নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে অনেকে মনে করেন নারী হচ্ছেন, ঘরে যেমন 10টা প্রয়োজনীয় পণ্য আছে, নারীও এরকম একটা পণ্য, এরকম একটা প্রয়োজনীয় একটা জিনিস, এরকম মূল্যবোধ আছে না, এরকম চিন্তা দৃষ্টিভঙ্গি অনেকের আছে না। এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসা দরকার। সুতরাং আপনি এই যুগে আপনার জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, ভোটারদের অর্ধেক হচ্ছে নারী, তাহলে সেই নারীরা আপনি সাংবিধানিকভাবে তাদেরকে এখতিয়ার দিয়েছেন, যেখানে আপনি নারীদের অনেকগুলো গ্লোবাল কনফারেন্স হয়েছে দুনিয়াব্যাপী, যেগুলো অ্যাকসেপ্টেড, জাতিসংঘ থেকে শুরু করে যেগুলো অ্যাকসেপ্টেড, তাহলে বাংলাদেশ সেখানে প্রপারলি রেসপন্ড করতে পারছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ নিশ্চয়ই আমি বিবেচনা করব, আমার সমাজ সংস্কৃতি আমার মূল্যবোধের জায়গাটা নিশ্চয়ই এটাকে আমি বিবেচনার মধ্যে রাখবো। কিন্তু আপনি শুরুতেই পুরো জিনিসটাকে আপনি উড়িয়ে দিচ্ছেন কোনো আলাপ আলোচনা ছাড়াই। এই ইনটলারেন্সটা বন্ধ করা, আপনি কথা বলেন, লজিকটা শোনেন, আপনি আপনার লজিকটা দাঁড় করান। যে কোনো বহুত্ববাদী সমাজে অনেক চিন্তা থাকবে, আইডিয়া থাকবে, আমরা আলাপ আলোচনা করবো, কথা বলবো, সবাই মিলে যেখানে একমত হতে পারবো সেভাবে আমরা চলবো। আমি মনে করি এটা নিয়ে উত্তেজনা ছড়ানোর কোনো কারণ নেই। যারা এটা দিয়েছেন
তারা একেবারে ভেসে আসেননি, তারা না, কিন্তু- তাদের এক দীর্ঘ জি। অভিজ্ঞতা থেকে তারা দিয়েছেন। এক সেন্টে বাংলাদেশ কিন্তু উল্টো পথে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ বহু দিক থেকে উল্টো পথে যাচ্ছে জি। এবং এই উল্টো পথে যাওয়াটা আমাদের অভ্যুত্থান যেমন অনেকগুলো সাফল্য দিয়েছে, এই অভ্যুত্থান উল্টো পথে যাওয়ার রাস্তাটাও অনেকখানি বাড়িয়ে দিয়েছে আর কি। এটার যদি বন্ধ করতে না পারেন তাহলে অর্জন কিন্তু বিসর্জনে পর্যবেসিত হওয়ার আশঙ্কা আছে। অনেক বহু দিক ধন্যবাদ থেকে। সাইফুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এহসানুল হক মিলন, আপনাকে অনেক ধন্যবাদ। আর শেষ করতে হচ্ছে, আবারও দেখা হবে আপনাকে, আপনাদের দুজনের সঙ্গেই। দর্শক, আমরা আজ যেখানেই শেষ করছি, আগামী সপ্তাহে আবার দেখা হবে।